দেখা যাক কি হয়। আমরা সবাই দোয়া করি, মায়ের দোয়া ক্রিকেট টিমের জন্য, যেটা ভালো কিছু করুক, হাগলো একটু কম হাগুক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ফয়সাল আহমেদ। আমি জুবাইর বিন আব্দুর রহমান। তো রিসেন্টলি ওয়ার্ল্ড ক্রিকেটে বা অ্যাটলিস্ট আমাদের দেশের যারা ক্রিকেট ফলো করে তাদের জন্য একটা আলোচনার বিষয় হলো এই আসন্ন টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য বাংলাদেশের ক্রিকেট টিম ঘোষণা করা হয়েছে। কতজনের সদস্য? 15। 15 জনের সদস্য ঘোষণা করা হয়েছে। তো এটা নিয়ে আজকে একটু আলোচনা করা যাক যে আমাদের ভিউজ কি, এই স্কোয়াডটা কতটুকু কার্যকরী হতে পারে বা চেঞ্জেস কি দরকার ছিল বা কিছু। সো লেটস স্টার্ট। তো রাফি, আমার জানা মতো আমি টু বি অনেস্ট ক্রিকেট খেলা ফলো করা খুবই কমায় দিছি, তো সেই হিসাবে আমার প্রপার আইডিয়াস নেই। তারপর আমি যেই প্লেয়ারগুলো এবার টিমে আসছে যতটুকু আমি জানি, সৌম্য সরকার, লিটন দাস, তানজিদ তামিম ইয়াংস্টার, তারপরে মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, শেখ মাহাদি এরা আছে, বা এর বাইরে যারা যারা আছে তুই যদি একটু বলতে, আমার আইডিয়া ঠিক নেই। এখানে সাথে রয়েছে নতুন করে একজন স্পিনার আর রয়েছে তানভীর। আচ্ছা, তারপরে হলো গিয়ে তামজিদ সাকিব পেসার, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম। তারপরে হলো গিয়ে যে লেগ স্পিনার অ্যাড করা হয়েছে রিশাদ। ফার্স্ট টাইম। রিশাদ ফর দ্য ফার্স্ট টাইম যে কোনো একজন লেগ স্পিনার বাংলাদেশের সাথে মানে ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে। এই আর কি স্কোয়াড আর কি। মুস্তাফিজুর রহমান, ওরা তো রেগুলার মানে নতুন মুখ বলতে শুধুমাত্র তানভীর, রিশাদ, তারপরে জাকের আলী। আচ্ছা, তো এই হলো মোটামুটি এবারের স্কোয়াড। আপনাদের প্রত্যাশা কেমন জানি না, তো আমাদের প্রত্যাশা নিয়ে একটু আলোচনা করা যাক। তো ফয়সাল, এত বছর যাবত যে খেলাধুলা দেখোস, তো তোর কি মনে হয় বাংলাদেশ এই যে এবার যে ওয়ার্ল্ড কাপে গেল, ওয়ার্ল্ড কাপ যে কিছুদিন পরে ওয়ার্ল্ড কাপ শুরু হবে, তো বাংলাদেশ কেমন করতে পারে এই টিমটা নিয়ে তো তোর কিছু হলো ধারণা আছে? আচ্ছা, মোটামুটি যতটুকু আমার ধারণা আছে, নট দ্যাট আমি সবকিছু নিয়ে পুরো প্রপার নলেজ রাখতেছি ইদানিংকাল, বাট তাও যতটুকু বলবো যে গ্রুপটা আমি, অন্যান্য টিমের গ্রুপ আমি ঠিকমতো জানিও না, বাট বাংলাদেশের যেটা জানি শ্রীলঙ্কা আছে, সাউথ আফ্রিকা আছে, নেপাল আছে, নেদারল্যান্ডস আছে, আর আরেকটা টিম তো বাংলাদেশ আছে। ঠিক আছে, এই টিমটারই ভুলে গেছিলাম। তো মোটামুটি 5টা টিম নিয়ে একটা গ্রুপ হইতেছে, টোটাল মনে 20টা টিম খেলতেছে, তো 2টা টিম করে কোয়ালিফাই করবে। তো আমি যতটুকু মনে করি যে যদি প্রতিটা প্লেয়ার তার জায়গা থেকে পারফরমেন্স করতে পারে, বাকি ম্যাচ আমি আপাতত ইকুয়েশনে ধরতেছি না। শ্রীলঙ্কার যে ম্যাচটা টপ মোস্ট ইম্পর্টেন্ট ম্যাচ আমি বলবো বাংলাদেশের এই ওয়ার্ল্ড কাপের গতিধারা বজায় রাখার জন্য, বা যদি ওরা কোয়ালিফাই করতে চায়। বিকজ আমার মতে বাকি 3টা উইক টিম আছে, বাকি 2টা উইক টিম আছে, তাদেরকে আমার মতে হারানো উচিত, নেপাল, নেদারল্যান্ডস এরা যে আছে। আর শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকার মধ্যে আমার মতে সাউথ আফ্রিকা এবার মানে ওয়ার্ল্ড কাপ জেতার মতো একটা কন্টেন্ডার, সো ওদেরকে আসলে আমি ইকুয়েশনের বাইরে রাখতেছি, ওরা উঠবে ফর শিওর। শ্রীলঙ্কা হইতেছে হলো আমাদের টার্নিং পয়েন্ট, এবং একটা হইতেছে গিয়া মজার ব্যাপার, বা আমি বলবো একটা ভাগ্যের ব্যাপার, শ্রীলঙ্কার সাথে আমাদের ফার্স্ট ম্যাচ। এটা কেন বললাম? ফার্স্ট ম্যাচে বাংলাদেশের মতো টিমগুলা বেটার পারফরমেন্স করে আমার যতটুকু ধারণা। ফার্স্ট ম্যাচে ওয়ার্ল্ড কাপ যদি ফলো করো, 2019-এরটা সাউথ আফ্রিকার প্রথম ম্যাচে হারায় দিছিল। এই ওয়ার্ল্ড কাপে আফগানিস্তান কিন্তু খুবই ভালো খেলছে, তারপর আফগানিস্তানে কিন্তু প্রথম ম্যাচে ঠিকই হারায় দিছে। তো শ্রীলঙ্কাকে যদি এভাবে যদি মানে একটা টিম কম্বিনেশন বজায় রেখে যদি হারাতে পারে, তাহলে আমার মনে হয় পরের রাউন্ডে এবার কোয়ালিফাই করা ফার ইজিয়ার ফর বাংলাদেশ টিম। তো তোর কি মনে হয় কেমন পারফরমেন্স শো করতে পারে? অনেস্ট ওপিনিয়ন দিস। আমার মনে শুধুমাত্র একটা কথাই হয়, বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে গিয়ে হাঁকবে। কারণ গত যে 2টা ওয়ার্ল্ড কাপের কথা তুই বললি, গত যে 2টা ওয়ার্ল্ড কাপের কথা বলছিস, 2টা ওয়ার্ল্ড কাপের আগে বাংলাদেশের যে পারফরমেন্স বা ওয়ার্ল্ড কাপে গিয়ে যেটা পারফরমেন্স ছিল, আর বাংলাদেশের যে এখনকার যে পারফরমেন্স নিয়ে ওরা ওয়ার্ল্ড কাপে যাচ্ছে, এটা পুরোটাই ডিফারেন্ট। বাংলাদেশের এখন যে কন্ডিশন, তুই যেটা বললি গ্রুপে যে বাকি 2টা টিম আছে যাদেরকে তুই বললি উইক বাংলাদেশের থেকে, আমার যেটা মনে হয় বাংলাদেশ ওদের থেকেও উইক। এমনও হইতে পারে যে ওয়ার্ল্ড কাপের যে অ্যাক্সিডেন্ট গুলা হয়, যে নিচু টিম গুলা বড় টিমদেরকে হারায় দেয়, হ্যাঁ, এমনও হইতে পারে যে এই 2টা টিমের কাছে বাংলাদেশ হেরা যেতে পারে। বাংলাদেশ যেহেতু ওয়ার্ল্ড কাপে গেছেও আগে, সবার আগে আবার দেশে ফিরে আসতে পারে। আচ্ছা, ওরা কি সবার আগে গেছে ওয়ার্ল্ড কাপে? হ্যাঁ, সেদিক থেকে সবার আগে গেছে। প্রস্তুতি ম্যাচ আছে, মানে আগে যে একটু দেখবে কেমনে কি করা যায়, হাগার জন্য ভালো মতো প্রস্তুতি নেবে। দ্যাটস ট্রু, অফ কোর্স দরকার, প্রয়োজন, সবকিছু মানে দরকার আছে। তো এইটা বাংলাদেশ এমন একটা টিম, খেলার আগে এইটা করবে, সেটা করবে, এই করবে, সেই করবে, কিন্তু মাঠে গিয়ে সুন্দর মতো হাইকা দেয়। এই হলো বাংলাদেশ ন্যাশনাল টিমের অবস্থা। তুই যদি কিছু একটা বলতে চাই, আমি কিছু জিনিস এখানে অ্যাড করতে চাই, যেটা
আমার মনে হয়েছে যে এটাকে অনেকে মায়ের দোয়া ক্রিকেট টিম বলে, অ্যান্ড ওয়াই শুডেন্ট উই কল ইট দ্যাট, বিকজ ওরা দোয়ার উপরেই ঠিক আছে, অ্যাটলিস্ট ওরা আমার মনে হয় এখন এই টিম মনে করে। বাট অ্যাট দ্য সেম টাইম আমি একটা বেনিফিট বলবো, একটা ডেমেরিটস বলবো ইউএসএ তে খেলা হওয়ার। ইউএসএ পিচটা কেউই এখনো জানে না, বাট আমি যতটুকু জানি এটাকে টাকিং পিচ বলা হইতেছে, বিকজ অস্ট্রেলিয়াতে পিচটা বানানো হবে এবং ওটা এনে তোর হেলিকপ্টার বা সামথিং কোনো একটা এয়ারওয়ে দিয়ে হতেছে গিয়ে ডাইরেক্ট পিচটাকে বসানো হবে মাঠে। তো যতটুকু আমার ধারণা ক্রিকেট যতটুকু বুঝি বাউন্সি পিচ হবে। তো বাউন্সি পিচে যতটুকু না শরীফুল তাসকিনদের নিয়ে বাংলাদেশ যে অ্যাডভান্টেজ পাবে, নেপাল নেদারল্যান্ডস ওই অ্যাডভান্টেজটা আমার মনে হয় না পাবে। এই জন্য আমি বাংলাদেশকে একটু আগে রাখতেছি। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম রিসেন্ট পারফরমেন্স অনুযায়ী বাংলাদেশের কোনোটাই জিতার কথা না, বাট ওই যে প্রত্যাশা কম থাকলে না টিমগুলো আমার মনে হয় যে আরেকটু ভালো করতে পারে, চাপটা কম ফিল করে, প্রেশারটা কম ফিল করে। সো দেখা যায় কি হয়। আমার মনে হইতেছে পরের রাউন্ডে কোয়ালিফাই করবে, তোর মনে হইতেছে যে হাঁকবে। এটা কোনো মতেই সম্ভব না, এটা আসলে টাইম উইল টেল। সো এই তো অবস্থা। আর অন্য কিছু ব্যাপার নিয়ে আলোচনা করি, প্লেয়ারদের পারফরমেন্স, কোন প্লেয়ার নিলে কি হতো না হতো, চলুন এটা নিয়ে একটু আলোচনা করা যাক। তো স্কোয়াড নিয়ে আসলে আমার বলার তেমন কিছু নাই, বিকজ অনেক ভালো স্কোয়াড নিয়ে যাওয়া, ভালো ভালো টিমগুলো খারাপ খেলে, আবার মানে আশা করতেছে না মানুষ এমন স্কোয়াড নিয়ে যাওয়া ভালো পারফরমেন্স করে। তো আমরা অবশ্যই মানে উই আর হোপিং ফর দি বেস্ট, বাট আমার মনে হয় সৌম্য সরকারের জায়গায় সাইফুদ্দিন ওয়াজ এ ফার বেটার অপশন। জাস্ট বিকজ সৌম্যকে তুই যদি ব্যাটিং এর পার্সপেক্টিভে জাস্ট নেস, বলিংয়ে কিন্তু সৌম্যর 120-25 বল ট্রেভিস হেড ধর সৌম্যর মাথা সহ 6 মেরে দিতে পারে, ঠিক আছে। কিন্তু সাইফুদ্দিন এই জায়গায় আমার মনে হয় একটা বেটার পারফরমেন্স দিতে। হ্যাঁ, তুই এখন বলতে পারছিস যে জিম্বাবুয়েকেই 10+ ইকোনমিতেও বল করছে, তাইলে ভালো টিমগুলোর সাথে কিরকম বল করবে। বাট অ্যাট দ্য সেম টাইম ও কিন্তু উইকেটও পাইছে। আমার মতে টি-20তে উইকেটটা ম্যাটার করে। আপনি যদি একটা টিমকে 4 ওভারে 40 রানও দেন, 45 রানও দেন, বা 3টা উইকেট ফালা দেন, ভালো ভালো উইকেট, আমার মতো ওইটা ইজ ফার বেটার দেন জাস্ট বিং ইকোনমিক্যাল। কেন বললাম যে আপনি ভালো বোলিং করলেন, 4 ওভার আপনি 20-25 রান খাইছেন, কিন্তু ওই হার্ড হিটার ব্যাটসম্যানটা যদি ক্রিজে টিকে থাকে, অন্য কোনো বলারকে টার্গেট করে ও ঠিকই কিন্তু রানটা তুলে নেবে। তো আমি মনে করি ক্রিকেট খেলে উইকেটটা অলওয়েজ মোর ইম্পর্টেন্ট। আর সাইফুদ্দিনকে যেই কারণে বাদ দেওয়া হয়েছে, বলা হয়েছে বোলিং লেন্থ খারাপ, এই সেই। রিশাদও কিন্তু রান, কিন্তু জিম্বাবুয়ে সিরিজে কিন্তু রিশাদও রান কনসিড করছে, এটা কিন্তু অস্বীকার করতে পারবি না, যথেষ্ট রান কনসিড করছে। এন্ড ভালো টিমগুলোর সাথে তাহলে রিশাদ কি পরিমাণ রান কনসিড করতে পারে এটাও কিন্তু মাথায় রাখা উচিত ছিল। বাট হ্যাঁ, এটা নিয়ে ডিবেট আছে, অনেকে বলবে না সৌম্যই ফার বেটার অপশন নাকি সাইফুদ্দিন। আমি জাস্ট আমার ওপিনিয়ন বললাম। তো তোর কোন এই টিম নিয়ে কোনো আমার ওপিনিয়ন যদি আমি বলি, আমার এখানে সৌম্যও না সাইফুদ্দিনও না, আমার মতামত অনুযায়ী মেহেদী হাসান মিরাজকে এখানে রাখার দরকার ছিল। বাংলাদেশে মানে পেসার হিসেবে যে 4জন পেসার নিয়ে গেছে, এদের ছাড়া বাংলাদেশে আসলে ওই রকম অলরাউন্ডার হিসেবে মেহেদী মিরাজ এদের দুইজনের থেকে মাচ বেটার। মেহেদী মিরাজকে আসলে মানে দলে না রাখার একটা কারণ হলো গিয়ে যে ওর যে টি-20 ক্যারিয়ারের যে ওর যে একটা ইকোনমি, যেটা এটা যথেষ্ট মানে একটু খারাপ, সেই জন্য ওকে রাখা নাই। হ্যাঁ, তো কিন্তু আমার মতে আর কি এদের থেকে মেহেদী মিরাজকে রাখলে টিম একটা বেটার পারফরমেন্স পাইতো আর কি। সেই জন্য মানে এই দুজন না থাকলেও বেটার হইতো আর কি। এখানে আমি একটু একটা ফাইনাল জিনিস অ্যাড করতে চাই, যে বাংলাদেশ টিমের 2টা জিনিস খুবই ইম্পর্টেন্স দিয়ে এমফাসাইজ করে হতেছে গিয়ে দেখা উচিত। সেটা এক নম্বর হতেছে হলো পেস অলরাউন্ডার, যেটা তুই বলি যে মেহেদী মিরাজ, আমার মতো আর স্পিনার নিয়ে তেমন কোনো লাভ নেই। কারণ আমি আগে বলছি ট্র্যাকটা হবে একটা বাউন্সি ট্র্যাক। তুই চিন্তা কর, ভালো ভালো টিমগুলো দেখ, অস্ট্রেলিয়াতে কয়টা পেস অলরাউন্ডার আছে, স্টোইনিস, মিচেল মার্শ, ক্যামেরুন গ্রিন, এরা সবাই আছে। তারপরে যদি ইন্ডিয়া দেখো, হার্দিক পান্ডিয়া আছে, শার্দুল ঠাকুর আছে। আমি শার্দুল ঠাকুর বাদ দিলে হার্দিক পান্ডিয়া অ্যাটলিস্ট আছে। এবং দ্যাট গোজ সেম ফর অল দি টিমস। মার্কো জ্যানসন সাউথ আফ্রিকার, ঠিক আছে। তারপরে স্টাবস আছে। তো ইংল্যান্ডও সেম, এমন পেস অলরাউন্ডার ভরা ওদের। তো ভালো টিম যদি আপনি হতে চান, আর আপনার পেস অলরাউন্ডার থাকার লাগে, বিশেষ করে এমন পিচ যদি খেলা হয়, স্লো পিচ, ফ্ল্যাট পিচ হলে ডিফারেন্ট কেস সিনারিও। তো এই জন্য আমার মনে হয় যে মানে একটা পেস অলরাউন্ডার মানুষের খুঁজে উচিত। আরেকটা হলো লেগ স্পিনিং এর উপরে বাংলাদেশের এবার একটু নজর দেওয়া উচিত। রিশাদকে নিক, অবশ্যই নিক, কিন্তু এই যে রিশাদকে যে টিমে নিল, এই যে তানভীর ছেলেটা টিমে নিল, ওর আমি কোনো সময় বাইলেটারাল সিরিজ ওর পারফরমেন্স কি, ওকে কোন সময় খেলতে দেখছি আমার মনে নেই। রিশাদকে তাও দেখলাম খেলা না, ও এর আগে একটা জাস্ট ইন্টারন্যাশনাল খেলা খেলছে বাংলাদেশের মিরপুরে। মানে একটা খেলার বেসিসে একটা প্লেয়ারকে আপনি নিয়ে নিতেছেন, তাহলে হচ্ছে তো আবার আমার মতো তাহলে মেহেদী হাসান মিরাজ ওয়াজ ফার বেটার অপশন। ওর এগেইনস্টে তো নেওয়া যেত।
তো যাই হোক, হয়তো বা লিপু কাকু আমাদের চেয়ে ভালো বুঝে, সে ভিতরের নিছে। কোনো একটা কিছু কারসাজি অবশ্যই থাকতে পারে, না হলে হুট করে You তানভীরের never know, মতন আসলে একজন বাংলাদেশে প্লেয়ারকে টিমে নিয়ে যাওয়া। পলিটিক্স আসলে মানে পলিটিক্সের চেয়ে বড় কথা বলবো আমি যে মানে ওই যে বলে না নেপোটিজম জিনিসটা বাংলাদেশে আসলে সব জায়গায় ছড়াছিটে আছে। হইতে পারে, না হইতে পারে, আই ডোন্ট নো, উই ডোন্ট নো। সো দেখা যাক কি হয়। তো আর লাস্ট সেগমেন্টে কিছু কথা বলতে চাই হলো আমাদের প্রান্তীয় খেলোয়াড় ব্যবসায়ী সাকিব আল হাসানকে নিয়ে। তো চলুন তাকে নিয়ে একটু আলোচনা করা যাক। বাংলাদেশের প্রাণ, বাংলাদেশের জান, হাসান, সাকিব আল হাসান, বাংলাদেশের প্রাণ। সাকিব আল হাসান। এই যে গোটাল হাসানের তো গানই গাইতাছি, তো এরা নিয়ে একটু কিছু কথাবার্তা বলা যাক। মানে আসলে ফাইজলামি বা মাঝে মাঝে হইতেছে গিয়া মনের ক্ষোভ থেকে অনেক কিছু বলি আমরা, বাট এট দি এন্ড অফ দ্য ডে আসলে আমরা সবাই চাই এই মানুষটার জন্য হলো বাংলাদেশ টিম কিছু দূর অ্যাটলিস্ট যাক, পরের রাউন্ডটা কোয়ালিফাই করুক, এই লোকটা একটু খেলুক টুর্নামেন্টটা, কিছু অ্যাচিভ করুক, এটা আমরা আসলে সবাই চাই। এট দি এন্ড অফ দ্য ডে আমরা সবাই এটা মানি যে হি ইজ ওয়ান অফ দি গ্রেটেস্ট ক্রিকেটার এভার টু গ্রেস দ্য ফিল্ড। এটা আপনি অস্বীকার করতে পারবেন, এটা অস্বীকার আমাদের করা যাবে একমাত্র না। পোস্টার বয়। আমাদের পোস্ট আসলে বাংলাদেশকে মানে একটা সিনেমা মনে আছে যে সাকিব আল হাসান মাঠ থেকে যাচ্ছিল প্র্যাকটিস সেশন শেষ করে, অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম, এটা কিন্তু ওয়ার্ল্ডে খুবই রিনোন্ড একটা মানে উইমেন্স ক্রিকেট অনেক রিনোন্ড, ওরা সবাই একসাথে দাঁড়ায় জাস্ট ওকে দেখতেছিল। দ্যাট মিনস ওরা কিন্তু ওর গোটনেসটা, সাকিব আল হাসানের গোটনেসটা কিন্তু পুরো ওয়ার্ল্ড কিন্তু স্বীকার করে, ইউ ক্যান ডিনাই দ্যাট। অ্যান্ড আমার মনে হয় যে এই মানুষটার দিকে তাকে, মেসির দিকে তাকে আর্জেন্টিনা যেমন হার্ট অ্যান্ড সোল দিয়ে খেলছে, সেম গোস ফর রোনালদোর দিকে তাকে অনেক খেলে নাকি আমি জানি না, বাট আমার মনে হয় যে এমন একটা জিনিস বাংলাদেশ টিমের এবার থাকা উচিত যে আমাদের পারফরমেন্স যেমনই হোক দলগতভাবে আমরা খেলি, এই মানুষটার জন্য খেলি, তাকে হেল্প করি। তার জিনিসটা কি হয় মানে আমাদের প্রত্যাশা কিন্তু খুব বেশি না আলটিমেটলি। সো দেখা যাক কি হয়, আমরা সবাই দোয়া করি মায়ের দোয়া ক্রিকেট টিমের জন্য, যেটা ভালো কিছু করুক, হাগলে একটু কম হাগুক, পরের রাউন্ডে যা হাগুক, সেমিফাইনালে যা হাগুক, তার আগে একটু মানে অ্যাটলিস্ট ইমোটিন খেয়ে একটু শক্ত করে তারপরে যাক। তো দেখা যাক কি হয়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা।